ইরানকে কি দিলেন হিজবুল্লাহ প্রধান? হঠাৎ আবার কি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে ইরান একাই এক লড়াকু যোদ্ধা ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে। দুই দেশ অর্থাৎ ইসরায়েল ও আমেরিকা মিলেও ইরানের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারেনি। ইরানের সামরিক কৌশল, ভূ রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক মুনশিয়ানার কারণে ইরানকে একেবারে ধসিয়ে দিতে সাহস পায়নি ওই দুই রাষ্ট্র। আমেরিকাকে শায়েস্তা করতে ইরানের সাথে জোট করতে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া যেন এক পায়ে দাঁড়ানো। নানা ব্যবসায় ও আন্তর্জাতিক লেনাদেনায় এই দেশগুলো এক হয়ে কাজ করছে। এছাড়া ইরানের সাথে সখ্যতায় থাকা অন্যান্য রাষ্ট্র, লেবানন, ইয়েমেন, এই দেশগুলোর সশস্ত্র গোষ্ঠীরাও সদা তৎপর ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে। হিজবুল্লাহ, হুথি, ইরাকি প্রতিরোধ ফ্রন্ট সহ আরও বেশ কিছু গোষ্ঠী ওই অঞ্চলে আমেরিকা ও ইসরায়েলের প্রধানতম শত্রু। ইরান অব্যাহতভাবে তাদের শক্তি ও প্রতিরোধ এবং যুদ্ধ ওই দুই বর্বর রাষ্ট্রের বিরুদ্ধে চলমান রাখায় হিজবুল্লাহ প্রধান এক দারুণ ইমানি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানকে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের অব্যাহত সহায়তার জন্য দেশটির একজন শীর্ষ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। দশক ধরে শিয়া মুসলিম এই গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক তেহরান। গত বছরের ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয় ও শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কমান্ডার নিহত হন। কাশেম বুধবার বৈরুত সফরে আসা ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির সঙ্গে সাক্ষাৎ করেন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তিনি লেবাননকে ও ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে দেশটির প্রতিরোধে অব্যাহত সহায়তার জন্য ইরানকে ধন্যবাদ জানান। তিনি লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থনের প্রশংসা করেন এবং লেবানন ও ইরানি জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন। লেবানন সরকারের সেনাবাহিনীকে চলতি বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়ার পরপরই লারিজানির সফরটি অনুষ্ঠিত হয়। হিজবুল্লাহর অস্ত্র রাখার পক্ষে ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য লেবাননের অনেক কর্মকর্তাকে ক্ষুব্ধ করেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বুধবার লারিজানিকে বলেন, আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি। কেউ বিদেশি সমর্থনকে হাতিয়ার বানিয়ে অস্ত্র বহন বা ব্যবহার করতে পারবে না। প্রধানমন্ত্রী নওয়াব সালামও একই অবস্থান জানিয়ে বলেন, লেবানন কোনোভাবেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না এবং ইরানের পক্ষ থেকে এই নীতিগুলোকে সম্মান জানাতে একটি পরিষ্কার ও সুস্পষ্ট প্রতিশ্রুতি আশা করে। লারিজানি বলেন, প্রতিরোধকারীদের সঙ্গে পরামর্শ করে লেবানন সরকারের যে কোনো সিদ্ধান্ত নেয়াকে আমরা তা সম্মান করি। যে আপনাদের জন্য পরিকল্পনা বানায়, হাজার হাজার কিলোমিটার দূর থেকে সময়সূচি পাঠায়, সেই হস্তক্ষেপ করছে। যে আপনাদের জন্য পরিকল্পনা বানায়, হাজার হাজার কিলোমিটার দূর থেকে সময়সূচি পাঠায়, সেই হস্তক্ষেপ করছে। আমরা আপনাদের জন্য কোনো পরিকল্পনা দেইনি। তার এই মন্তব্য ছিল মূলত যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য বৈরুতের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করেছে এবং সময়সীমা সহ একটি বিস্তারিত প্রস্তাব পেশ করেছে। ইরানের শাসক গোষ্ঠীর কাছে হিজবুল্লাহ কেবল একটি প্রক্সি বাহিনী নয়, বরং এটি একটি শক্তিশালী হাতিয়ার, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও ইরানের আঞ্চলিক ক্ষমতাকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খোমেনি ও খামেনির নেতৃত্বে ইরান প্রায় 4 দশক ধরে হিজবুল্লাহর প্রতি সমর্থন ও বিনিয়োগ করে এসেছে। মৃত্যুর আগে খামেনির প্রকাশনা অফিসের সাথে সংযুক্ত মাসির ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর গঠন ও বিকাশের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলেন। নাসরুল্লাহ তার সাক্ষাৎকারে বলেন, ইরানের বিপ্লবের বিজয়ের পর ও ইসরায়েলের লেবাননে 40%-এরও বেশি ভূখণ্ড
দখল করার পর আব্বাস আল মুসাভি সহ 9 জন লেবানিজ নেতা ইরানে গিয়ে খোমেনি ও ইরানি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। তারা খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, আমরা আপনার নেতৃত্বে আস্থা রাখি, কিন্তু আপনাকে বারবার বিরক্ত করতে পারব না। আমাদের জন্য একজন প্রতিনিধি নিযুক্ত করুন। খোমেনি তখনকার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি আলী খামেনিকে তাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন এবং বলেন, খামেনি আমার প্রতিনিধি। খামেনির নেতৃত্বে হিজবুল্লাহ নিয়মিত তার সাথে পরামর্শ ও বৈঠক করে এসেছে। খোমেনির মৃত্যুর পর হিজবুল্লাহর নেতারা ইরানে গিয়ে খামেনির সাথে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। নাসরুল্লাহ উল্লেখ করেন যে ফরাসি ভাষায় তিনি খামেনির সাথে সরাসরি যোগাযোগ করেছেন ও খামেনি আরবি ভাষায় কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারতেন। নাসরুল্লাহ উল্লেখ করেন যে ফার্সি ভাষায় তিনি খামেনির সাথে সরাসরি যোগাযোগ করেছেন ও খামেনি আরবি ভাষায় কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারতেন, ফলে তাদের মধ্যে কোনো যোগাযোগের বাধা ছিল না। ইরানের বিপ্লবী গার্ডের একজন মন্ত্রী মোহসেন রফিক দোস্ত 2017 সালের এক সাক্ষাৎকারে বলেন, 1982 সালে খোররাম শাহের স্বাধীনতার পর ইসরায়েল লেবানন আক্রমণ করে। আমরা লেবানন ও সিরিয়াকে সাহায্য করতে গিয়েছিলাম। ইরান থেকে প্রশিক্ষণ শিবির স্থাপন করে 200 জন সৈন্যকে প্রশিক্ষণের জন্য সেখানে পাঠানো হয়েছিল, যার ফলে লেবাননে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ইরানের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহগান বলেন, হিজবুল্লাহর নামকরণ করা হয়েছিল দল কেবল হিজবুল্লাহ, নেতা কেবল রুহুল্লাহ স্লোগানটি ভিত্তি করে। হিজবুল্লাহ প্রতিষ্ঠার শুরু থেকেই ইরান বিভিন্ন প্রকার সহায়তা দিয়ে তাদেরকে কার্যকর প্রক্সি বাহিনী হিসেবে গড়ে তোলে। 1983 সালে বৈরুতে ফরাসি ও আমেরিকান বাহিনীর সদর দপ্তরে 2টি একযোগে বোমা হামলার ঘটনার প্রসঙ্গেও রফিক দোস্ত উল্লেখ করেন যে এর জন্য প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য তেহরান থেকে আনা হয়েছিল। এই ঘটনার মাধ্যমে হিজবুল্লাহর সক্ষমতা ও ইরানের প্রত্যক্ষ ভূমিকা প্রকাশ পায়। অর্থনৈতিক চাপে থাকা সত্ত্বেও ইরান হিজবুল্লাহর আর্থিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়। হিজবুল্লাহকে ইরান থেকে বছরে প্রায় 800 মিলিয়ন থেকে 1 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে অনুমান করা হয়। ইরানের বিপ্লবী গার্ডের অধীনে দক্ষিণ লেবাননের পুনর্গঠন এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো হিজবুল্লাহর মাধ্যমে বাস্তবায়িত হয়। রেভলিউশনারি গার্ডের সদস্য সাতেরি জানান, ইরান যুদ্ধ পরবর্তী সময়ে 73টি গ্রাম পুনর্গঠন, বৈরুতের শহরতলিতে 45টি স্কুল নির্মাণ এবং 2280টি নির্মাণ প্রকল্প সম্পন্ন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের সময় অনেক ইরানি জনগণ চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছিলেন। ইরান হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে এবং লেবাননে ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা প্রতিষ্ঠা করেছে। রেভলিউশনারি গার্ডের জেনারেলদের মধ্যে কাশেম সোলাইমানি এবং মোহাম্মদ রেজা জাহেদির মতো নেতারা সরাসরি হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত ছিলেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অনেক পরিকল্পনা ইরাক, ইয়েমেন ও ফিলিস্তিনে হিজবুল্লাহর মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে হিজবুল্লাহ ইরানের অন্যান্য প্রক্সি বাহিনী থেকে আলাদা ও আরও প্রভাবশালী। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে ইরানের স্বার্থ রক্ষায় হিজবুল্লাহ বিপ্লবী গার্ডের একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে। কাশেম সোলাইমানির তুলনায় হাসান নাসরুল্লাহর প্রতি বেশি নির্ভরশীল ছিল ইরান। খামেনির নাসরুল্লাহর প্রতি সমর্থন এতটাই গভীর ছিল যে মৃত্যুর পর খামেনি বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন করেন এবং 5 দিনের শোক ঘোষণা করেন। বলা হয়ে থাকে, ইরানের শাসন ব্যবস্থা 2টি স্তম্ভের উপর নির্ভরশীল: অভ্যন্তরীণ দমন ও বহিরাগত যুদ্ধ। হিজবুল্লাহ এই বাহ্যিক স্তম্ভের গুরুত্বপূর্ণ অংশ, যা ইরানের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিসরে একটি শক্তিশালী ভূমিকা পালন করছে। গত বছর অক্টোবরের শেষ সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছিলেন নতুন হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ভাষণে এমন হুমকি দেন তিনি। হিজবুল্লাহর হামলার ভয়ে নেতানিয়াহু জীবননাশের শঙ্কা করছেন, এমনটা দাবি করে নাইম কাশেম বলেন, একজন ইসরায়েলি একদিন নেতানিয়াহুকে হত্যা করবে। খবর টাইমস অফ ইসরায়েলের। সে সময় নিজের প্রথম টেলিভিশন ভাষণে নতুন হিজবুল্লাহ প্রধান বলেন, শত্রুকে অবশ্যই জানতে হবে যে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটা যাবে না এবং প্রতিরোধ শক্তিশালী হবে। 2024-এর 21 অক্টোবর নেতানিয়াহুর বাসভবনের শোয়ার ঘরে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ।
কিন্তু হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না। নাইম কাসেম বলেন, আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন। সম্ভবত একজন ইসরায়েলি তাকে হত্যা করবে, সম্ভবত তার বক্তৃতার সময়। তিনি আরও বলেন, আমাদের কূটনৈতিক যোগাযোগ আমাদের নিশ্চিত করেছে যে নেতানিয়াহু খুবই ভীত সন্ত্রস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি। ভাষণে চলমান যুদ্ধে যুদ্ধবিরতির দরজাও খোলা রয়েছে বলেও জানান তিনি। ইরানের সাথে মিলেমিশে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো পশ্চিমাদের বিরুদ্ধে এক আত্মশুদ্ধির অভিযানে নেমেছে। গাজায় নিরীহ মানুষগুলোর ওপর তাদের অব্যাহত বর্বরতা ও জঘন্যতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তারা। তাদের এ যুদ্ধ থামার নয়, যে পর্যন্ত না কাঙ্ক্ষিত মুক্তি আসে সে অঞ্চলের ধর্মপ্রাণ ও মানবতাবাদী মুসলমানদের। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press এক ফোঁটা হলুদ নেই।